নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আমরা গত 4টি ভিডিওর মধ্যে টোটাল আমরা 41 কোয়েশ্চেন আমরা কভার করে নিয়েছি। 2016-এর যে এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স কোয়েশ্চেন আছে আমাদের ত্রিপুরার, সেই 2016-এর প্রথম 41 কোয়েশ্চেন আমরা অলরেডি 4টি ভিডিওর মধ্যে আমরা কভার করে নিয়েছি। আজ আমাদের 5 নম্বর ভিডিও। আজ আমরা শুরু করব কোয়েশ্চেন নাম্বার 42 থেকে। আজকেও আমরা টার্গেট রাখবো অ্যাটলিস্ট 10 to 12 কোয়েশ্চেন কভার করার জন্য এই ভিডিওর মধ্যে দিয়ে। আর সব কিছুর আগে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের যে মেন উদ্দেশ্য, মেন এম ইজ দ্যাট টু কভার দ্য লট অফ ফ্যাকচুয়াল ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিলেটেড কন্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটিভ নাম্বার অফ ইনফরমেশনের উপর আমরা ফোকাস না করে আমরা কোয়ালিটিভ নাম্বার অফ ইনফরমেশনের উপর আমরা ফোকাস করব, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা এক্সাম ওরিয়েন্টেড যে জিনিসগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে অ্যাকচুয়ালি আমরা কীভাবে এক্সাম ওরিয়েন্টেড জিনিসগুলো শিখতে পারি, অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওগুলির মধ্যে দিয়ে আমরা সেটা দেখব। নট অনলি উই আর অনলি ফোকাস অন দ্য seeing the answer, we are focused on the detailed answer with proper explanation. সো সব কিছুর আগে আপনারা একটা জিনিস এনশিওর করবেন, যারাই আমাদের এই ভিডিও দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যখনই আপনারা এই ভিডিও দেখতে বসবেন তখন আপনারা অ্যাটলিস্ট একটা প্যান অর পেপার নিয়ে বসবেন, যেটা আপনাদেরকে জেনুইনলি অনেকটাই হেল্প করবে। ইভেন আজকে আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 42 থেকে। যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে মনে হবে যে এগুলো এক্সপ্লেন করার অতটুকু দরকার নেই, সিম্পল আনসার আমরা বলে চলে যাব, এবং যেই জায়গাগুলো আমাদের অ্যাকচুয়ালি মনে হবে যে এক্সপ্লেন করার খুবই দরকার, ওই জায়গাগুলোকে আমরা এক্সপ্লেন করব। সো আজকে 42 নাম্বার কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কী বলছে আমরা দেখে নিই। দ্য পঞ্চায়েত ইলেকশন টুক প্লেস ফর দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা ইন 1962 অ্যাট, অর্থাৎ 1962 সালে ত্রিপুরায় প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কোথায়? এক্ষেত্রে আপনার সিম্পল আনসার যদি বলি, আনসার নাম্বার সি, জিরানিয়াতে প্রথম আমাদের পঞ্চায়েত ইলেকশন হয় 1962-তে। সো এই কোয়েশ্চেনটাকে আমরা অতটুকু এক্সপ্লেন করব না। আমরা ওই দিন বলেছিলাম যে আমরা যে কোনো একদিন আমরা যে আমাদের ইউনিট নাম্বার 7 যেটা ত্রিপুরার সাথে রিলেটেড, ওই ইউনিট নাম্বার 7টাকে আমরা ভালোভাবে একদিন করব, যেখানে আমাদের যা যা এক্সপেক্টেড কোয়েশ্চেন আসতে পারে আমরা এগুলো কভার করে নেব। সো our 43 number question is that who is the chairman of the National Development Council of India, অর্থাৎ ভারতের জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি কে? সো জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি অর্থাৎ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, এক্ষেত্রে প্রেসিডেন্ট হবে না আনসার। রিজন ইজ দ্যাট এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল হয়, ইট ইজ ওয়ান কাইন্ড অফ, ইট হ্যাজ রিলেশন উইথ দ্য, earlier it was related with the planning commission, okay? Planning commission. আর্লিয়ার আমাদের এটার প্ল্যানিং কমিশনের সাথে রিলেশন ছিল। আর যখন 2000, এই ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, 2015 এই প্ল্যানিং কমিশনটাকে ক্যান্সেল করে আমাদের ইন্ডিয়াতে কি আনা হয়? নীতি আয়োগ আনা হয়। নীতি আয়োগ আনা হয়। তাহলে এক্সামে কোশ্চেন আসতে পারে নীতি আয়োগ কবে আনা হয়, এবং নীতি আয়োগের আগের যে অর্গানাইজেশনটার নাম কি ছিল? প্ল্যানিং কমিশন। আর প্ল্যানিং কমিশনকে অনেকটা অংশে অ্যাসিস্ট করতো কে? এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। একটুকু অব্দি ইনফরমেশন আপনারা সবাই বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশনের যে রিপোর্টগুলো বা তাদের যে ফাইন্যান্সিয়াল যে অ্যাসপেক্টগুলো, এগুলো দেখতো আপনার যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। বাট যখনই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করে আমাদের ইন্ডিয়াতে ইন 2015, নিউ সিস্টেম ওয়াজ ইমার্জ, দ্যাট ওয়াজ নীতি আয়োগ, অ্যান্ড স্টিল ইট ইজ গোয়িং অন নীতি আয়োগ, ওকে? নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ফুল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন এক্সামের জন্য। এবং কবে নীতি আয়োগ আসে এবং কোন অর্গানাইজেশনটিকে রিপ্লেস করে নীতি আয়োগ আসে? সো নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনের যেভাবে চেয়ারম্যান কে হয়? প্রাইম মিনিস্টার। এক্ষেত্রে রাইট আনসার ইজ Prime Minister is the right answer for the question number 43.
এবং আমাদের এবার যে জিনিসগুলো বুঝতে হবে, প্রথম আমরা বুঝে নিলাম কয়েকটা জিনিস। এবার সিম্পলি আমাদের বুঝতে হবে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ইট ওয়াজ ফর্ম in the year 1952. Okay, then planning commission was formed 1950. Okay, and first 5 year plan, first 5 year plan কবে এসেছিল? 1951. that was the স্টার্টিং পয়েন্ট অফ 5 year প্ল্যান ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে টোটাল কয়টা 5 year প্ল্যান এসেছিল? টোটাল কয়টা হয়েছিল? 12 5 year প্ল্যান হয়েছিল ইন্ডিয়াতে। ঠিক, এর মধ্যে 12 নাম্বার যে 5 year প্ল্যানটা, এটা কমপ্লিট করতে পারেনি বিকজ 12 5 year প্ল্যানের টাইম লিমিট ছিল 2012 থেকে 2017, কিন্তু 70 কমপ্লিট হওয়ার আগেই 2015-এ 5 year সিস্টেম আর প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করে কি আসে? নীতি আয়োগ আসে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার ফর এভরিওয়ান। ওকে, অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলও মেইনলি আপনার প্ল্যানিং কমিশনের একটা ওয়ান কাইন্ড অফ দ্য হেল্পিং অর্গানাইজেশন, যেটা প্ল্যানিং কমিশনকে প্ল্যানিং করা, তাদের ইমপ্লিমেন্টেশন, তাদেরকে অ্যাসিস্ট প্রোভাইড করার কাজটা করতো আপনার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ইভেন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলেরও এখন বর্তমানে ন্যাশনাল ডেভেলপমেন্ট যে কাউন্সিল আছে তারও মোটামুটি বলতে গেলে যেভাবে নীতি আয়োগের মতন, নীতি আয়োগেরও প্ল্যানিং কমিশনে যেভাবে ওয়ান কাইন্ড অফ অ্যাবলিউশন হয়েছে আফটার দ্য ইমার্জ অফ নীতি আয়োগ, এটাও আপনি সেম বলতে পারেন। আরও একটা জিনিস মনে রাখুন যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ইট ইজ নট এ কনস্টিটিউশনাল বডি। আসতে পারে কনস্টিটিউশন বডি কি, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি কি, নন কনস্টিটিউশনাল বডি কি। সো দিস কাইন্ড অফ কোয়েশ্চেন প্রিভিয়াস, দেয়ার হ্যাভ প্রিভিয়াস 10, ওকে, প্রিভিয়াস টাইমে এইসব টাইপের কোয়েশ্চেন এসেছে। এবং লাইক ইন দ্য এক্সাম অফ ন্যাট না, দেয়ার হ্যাভ লট অফ কোয়েশ্চেন লাইক দ্যাট। ওকে, ন্যাট এক্সামে এরকম টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আছে যে কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, এসব টাইপের। সো যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটাকে আমরা বলি এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। ওকে, এক্সট্রা, এটাকে আমরা বলতাম কি এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। ওকে, বিকজ ইট ওয়াজ নট established by any article in the Indian Constitution. ওকে, এটা কনস্টিটিউশন, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো আর্টিকেলের দ্বারা এস্টাবলিশড নেই। আর যদি কোনো অর্গানাইজেশন কোনো একটা আর্টিকেলের দ্বারা ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশন থাকবে, তখন তাকে আমরা বলবো কনস্টিটিউশন বডি, কনস্টিটিউশনাল বডি। ওকে, লাইক ইউপিএসসি, লাইক ইলেকশন কমিশন, like National Commission for SC, ST, OBC. So these all are the constitutional body. Reason is that যে এই বডিগুলো আমাদের কনস্টিটিউশনের কোনো না কোনো আর্টিকেলের দ্বারাই এগুলি স্টাবলিশড। ওকে, সো রিজন ইজ দ্যাট। ওকে, আমি আশা করি এই জিনিসটা কোশ্চেন নম্বর 14 আপনাদেরকে বোঝাতে পারলাম। দ্য অল কাইন্ড অফ রিলেটিভ ইনফরমেশন ইজ সো মাচ ইম্পর্টেন্ট। সো প্লিজ এনশিওর ওয়েন এভার ওয়াচিং দিস ভিডিও, আপনি যখনই ভিডিওটি দেখছেন, অ্যাটলিস্ট ইউ আর সেটিং উইথ দ্য প্যান অর পেপার অর রাইট ডাউন দ্য স্পেসিফিক ইনফরমেশন, যেটা আমি ভিডিওর মধ্যে দিয়ে বা এই সেশনের মধ্যে দিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে, যে আপনি নট অনলি শুধু ফোকাস আনসারের উপর ফোকাস করলেন, অ্যাজ ওয়েল অ্যাজ রিলেটিভ ইনফরমেশনগুলো, আমি বারবার বলছি রিলেটিভ ইনফরমেশন ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর দ্য অবজেক্টিভ টাইপ এক্সাম। ওকে, so now we are focusing on the question number 44. Okay, 44 question number. Just a minute. Question number 44, it's mentioned that Indian Constitution reserves the residuary power to, অর্থাৎ আমাদের যে অবশিষ্ট ক্ষমতা আমাদের ইন্ডিয়াতে কার হাতে দেওয়া আছে, যারা আমাদের যারা আমাদের পেইড বেঁচে আছেন, যাদেরকে আমরা কন্টিনিউয়াসলি ক্লাস করাচ্ছি বা জিনিসগুলো প্রোভাইড করছি, লাস্ট দিন আমরা খুব দারুণ করে রিসিডুয়ারি পাওয়ারগুলো আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এটা কার হাতে, ইউএসএতে এটা কার হাতে। প্রথম তো আপনাকে এটা বুঝতে হবে অবশিষ্ট ক্ষমতা বলতে কী বোঝায়, বা এই রিসিডুয়ারি পাওয়ার, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসিডুয়ারি পাওয়ার। ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস অ্যাসপেক্টস, আফটার দ্যাট উই উইল like looking forward the answer. Okay, see the meaning of residuary power, এর মানে কি, অবশিষ্ট ক্ষমতার মানে কি।
আমরা সবাই জানি ইন ইন্ডিয়া নো দেয়ার হ্যাভ 3 লিস্ট অফ পাওয়ার ডিভিশনের ক্ষেত্রে 3টা লিস্ট আছে আমাদের কাছে 1 2 and 3. Okay, am I right? The first list is union list. Second list is state list. Okay, state list. Third one is concurrent list. CUNCURRENT. Okay, concurrent list. So this is the distribution of power. The union list parliament has the power to make the law. State list state has the power to make the law. Okay, list LIST. Okay, parliament has the power to make the law on union list. Okay, and the state list, then concurrent list যেখানে আমাদের স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রালের হাতে পাওয়ার আছে কানুন তৈরি করার জন্য, ল তৈরি করার জন্য। তাহলে এই তিনটা জিনিস যদি আমরা ভালোভাবে বুঝি, ইউনিয়ন লিস্টে পাওয়ার থাকে পার্লামেন্টের, স্টেট লিস্টে স্টেট গভর্নমেন্ট, স্টেট লিস্টে স্টেটগুলোর পাওয়ার থাকে ল তৈরি করার জন্য, কনকারেন্ট লিস্টে বোথ সেন্ট্রাল অ্যাজ ওয়েল এজ স্টেট বোথ হ্যাভ দ্য পাওয়ার টু মেক দ্য ল সিম্পলি। এবার এই রিসিডিউয়ারি পাওয়ার কি, এই তিনটা লিস্টের বাইরে এমন কোনো জিনিস যেটা এই তিনটা লিস্টেতে ইনক্লুড করা হয়নি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট যে এমন কোনো জিনিস, দ্য এনি কাইন্ড অফ সাবজেক্ট উইচ নট ইনক্লুডেড ইন দিস থ্রি লিস্ট, ইটস কামস আন্ডার দ্য রিসিডিউয়ারি পাওয়ার। ওকে, এটা কোথায় আসবে? রিসিডিউয়ারি পাওয়ারের আন্ডারে আসবে। ওকে, সো ইন্ডিয়াতে এই যে অবশিষ্ট ক্ষমতা ইন্ডিয়াতে এটা কার হাতে আছে? কার হাতে আছে এটা? ইন্ডিয়াতে এটা ইউনিয়ন গভর্নমেন্টের হাতে আছে। কিন্তু আরেকটা সিমিলার এক্সাম্পল আপনারা যদি দেখেন যে ইউএসও তো কিন্তু সেম এই রিসিডিউয়ারি পাওয়ারটা আছে। অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন উই বরোড ফ্রম দ্য ইউএসএ, রাইট? সি ইউএসএতে যে রিসিডিউয়ারি পাওয়ারটা আছে, আমাদের ইন্ডিয়াতে যেভাবে এটা ইউনিয়নের হাতে, ইউএসএতে এটা স্টেটের হাতে। একটা জিনিস মনে রাখবেন ভালো করে, নেক্সট বার ইউএসএরটা আপনাদেরকে এক্সামে জিজ্ঞেস করতে পারে, এটা নাও আসতে পারে। there are very much less chance to come this question, but that in the next time they will ask this kind of question, the residuary power in USA in the hand of state, central, or like any other organization. So the state will be the right answer in the context of USA, but India context residuary power always in the hand of union government. I think it's clear for everyone. আশা করি আমি এটা আপনাদেরকে বোঝাতে পারলাম যে রেসিডুয়ারি পাওয়ার কি, যে তিনটা লিস্টের বাইরে যে ক্ষমতাটা আছে এটাকে আমরা অবশিষ্ট ক্ষমতা বলি। আর এই অবশিষ্ট ক্ষমতা ইন্ডিয়াতে আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের হাতে থাকে, বাট ইন দ্য স্টেট অফ ইউএসএ ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ স্টেট। ওকে, সো দিস ইজ বেসিক ডিফারেন্স। আপনারা যখনই পড়বেন জিনিসগুলো একটু রিলেটিভ সেন্সে পড়বেন, সো ইট উইল বি মোর হেল্পফুল ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান দোজ হু আর প্রিপেয়ারিং for the STPGD political science. Okay, now we will move towards the question number. This is very much important question. Question number 45. So the 45 number question: the president of India is elected by an electoral college. আমরা সবাই জানি আমাদের প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, আর যেই বডিটা ইলেকশন বা যারাই প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে তাদেরকে একটা অর্গানাইজেশনের কথা কি বলা হয়, একটা সিস্টেমের কথা বলা হয় ইলেকটোরাল কলেজ। ওকে, ইলেকটোরাল কলেজের দ্বারাই প্রেসিডেন্টকে কী করা হয়? নির্বাচন করা হয়। ঠিক, নাও কোয়েশ্চেন ইজ দ্যাট দ্য ইলেকটোরাল কলেজ কনসিস্টিং উইথ কী কী জিনিস নিয়ে বা কাদের নিয়ে এই ইলেকটোরাল কলেজ তৈরি হয়। এখানে কোশ্চেনের অপশানগুলো আপনারা একবার ভালোভাবে দেখুন কি আছে। মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, ওকে ফাইন। ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলিজ, ফাইন। দ্য থার্ড অপশন ইজ দ্যাট ইলেকটোরাল মেম্বার্স অফ দ্য লোকসভা অ্যান্ড মেম্বার্স অফ দ্য রাজ্যসভা অ্যান্ড স্টেট legislatives. So for this question
অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ওকে, সো সিম্পলি আপনারা রাইট আনসার কি আপনারা ভালোভাবে জিনিসটা বুঝে রাখুন যে প্রেসিডেন্টের ইলেকশনে কারা কারা পার্টিসিপেট করে, দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য রাজ্যসভা অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সিম্পল একটা জিনিস আপনারা মনে রাখবেন, লাইক অল দ্য মেম্বার আর ইলেক্টেড, all the elected member Rajya Sabha and the Lok Sabha as well as state legislative assembly তারা সবাই প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। ফাইন, তাহলে কারা পার্টিসিপেট করে না এটা আপনার জানতে হবে, বিকজ এক্সামিনার আপনাকে বিরক্ত করার ট্রাই করবে ডিউরিং দ্য এক্সাম। এখানে সিম্পল দিয়ে দিয়েছে ইলেক্টেড মেম্বার অফ দ্য লোকসভা, রাজ্যসভা অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ফাইন, আপনার যে কাজটা এখন মনে রাখতে হবে সেটা হলো প্রেসিডেন্টের ইলেকশনে কোনো নমিনেটেড মেম্বার নেভার গেট দ্য অপরচুনিটি টু টেক দ্য পার্ট ইন দ্য প্রসেস অফ প্রেসিডেন্ট ইলেকশন। এবার রাইট, আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, কোনো নমিনেটেড মেম্বার প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে না। ইটস ফাইন। নাও দ্য আনাদার ইম্পর্টেন্ট ফ্যাক্ট উই নিড টু রিমেম্বার, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে। দেখুন, প্রেসিডেন্টকে যেভাবে ইলেকশন করা হয়, প্রেসিডেন্টকে কিন্তু আবার ইমপিচমেন্টের একটা প্রসেস আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে। ইমপিচমেন্ট, ওকে, কেউ কি বলতে পারবেন which article talks about the impeachment? Article number 61, okay, article number 61 mainly mention about the impeachment process of president. প্রেসিডেন্টের ইলেকশনের সময় সব নমিনেটেড মেম্বার ছাড়া সব ইলেক্টেড মেম্বার রাজ্যসভা, লোকসভা অ্যাজ ওয়েল এজ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সবাই পার্টিসিপেট করতে পারে। কিন্তু যখন প্রেসিডেন্টকে আপনি ইমপিচমেন্ট করবেন, অর্থাৎ তার পদ থেকে সরাবেন, তখনও তো ইলেকশন হয়, একটা ভোটাভুটি সিস্টেম হয়। তাহলে ওই ক্ষেত্রে কারা কারা পার্টিসিপেশন করতে পারবে বা কারা কারা অংশগ্রহণ করতে পারবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস। বুঝাতে পারলাম যে কারা কারা এক্স্যাক্টলি পার্টিসিপেট করতে পারবে যখন ইমপিচমেন্ট হবে, অর্থাৎ তার পদ থেকে যখন সরানো হবে। সেই ক্ষেত্রে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো মেম্বার পার্টিসিপেট করবে না, মনে রাখবেন। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা কিন্তু যখন প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে তখন দে আর দ্য পার্ট অফ ইলেকটোরাল কলেজ, বাট ইন দ্য প্রসেস অফ ইমপিচমেন্ট দে আর নট অর দে উইল বি নট দ্য পার্ট অফ দ্য ইমপিচমেন্ট প্রসেস। অর্থাৎ যখন প্রেসিডেন্টকে তার পদ থেকে সরানোর জন্য কোনো ভোটাভুটি হবে, তখন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বারগুলো আছে তারা পার্টিসিপেট করবে না, কিন্তু যখন ইলেকশন হচ্ছিল তারা কিন্তু পার্ট নিচ্ছিল। এবার দেখুন, আমরা দেখেছিলাম যখন ইলেকশন হচ্ছিল, ইলেকশন হচ্ছিল, তখন আমরা দেখেছি নমিনেটেড মেম্বাররা পার্টিসিপেট করেনি। আমার রাইট, নমিনেটেড মেম্বাররা পার্টিসিপেট করেনি লোকসভায় এবং রাজ্যসভায়। এখন বর্তমানে লোকসভায় কোনো নমিনেটেড মেম্বার নেই, বাট রাজ্যসভায় স্টিল এখনও 12 নমিনেটেড মেম্বার আছে, যেটা প্রেসিডেন্ট করতে পারে। কোনখান থেকে করতে পারে? 12 জনকে নমিনেটেড প্রেসিডেন্ট, সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, আর্টস অ্যান্ড সাইন্টিফিক অ্যাসপেক্ট, সো এডুকেশন সেক্টর, সো ওই সেক্টর থেকে প্রেসিডেন্ট 12 জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারে, নমিনেটেড করতে পারে। উই অল আর নো অ্যাবাউট দ্যাট। বাট যে নমিনেটেড মেম্বারগুলো আছে তারা কিন্তু ইলেকশনে পার্টিসিপেট করেনি, কিন্তু ইমপিচমেন্টে তারা পার্টিসিপেট করবে। আমি বুঝাতে পারলাম, আরেকটু ক্ল্যারিফাই করে দিচ্ছি, ভালোভাবে বুঝে নিন। যখন প্রেসিডেন্টের ইলেকশন হবে তখন লোকসভা, রাজ্যসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যতজন ইলেক্টেড মেম্বার আছে তারা পার্টিসিপেট করবে। কিন্তু যখন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হবে তখন লোকসভা, রাজ্যসভা অনলি ইনক্লুডিং নমিনেটেড মেম্বার তারাই শুধু পার্টিসিপেট করবে। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি পার্টিসিপেট করবে না প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসেস, অর্থাৎ তার পদ
পদ থেকে সরানোর ক্ষেত্রে। ওকে, আমি আশা করি এটা বুঝাতে পারলাম। তারপরে আমরা যাব কোশ্চেন নাম্বার আমরা পরবর্তীতে কোশ্চেন আমরা যাওয়ার আগে একটা জিনিস আমাদেরকে ভালোভাবে চলুন এবার আমরা কোশ্চেন নাম্বার 46-এর দিকে দেখি। অ্যাকচুয়ালি 46 নাম্বার কোশ্চেনটা কি বলছে। 46 নাম্বার কোশ্চেন বলছে ডিস্ট্রিক্ট জজ আর অ্যাপয়েন্টেড বাই, রাজ্যের জেলা আদালতের বিচারপতিদের নিয়োগ করেন কে নিয়োগ করেন, সিম্পলি জানতে চাইছে। সো এই ক্ষেত্রে আপনাদের সিম্পল আনসার হবে গভর্নর। গভর্নর ইজ দ্য রাইট আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 46। কিন্তু আমাদের এর বাইরে আরও কিছু ইনফরমেশন জানতে হবে। কি লেখা আছে? ডিস্ট্রিক্ট জজ আর অ্যাপয়েন্টেড বাই গভর্নর, রাইট? গভর্নর ইজ দ্য রাইট অ্যান্সার। সো এই যে ডিস্ট্রিক্ট জজকে বা যে জেলা আদালতের বিচারপতিদের যে রাজ্যপাল নিয়োগ করে, এটা কোন আর্টিকেলে অ্যাকচুয়ালি মেনশন আছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, লিখে রাখুন আর্টিকেল নাম্বার 233. Fine, the first information and very much important information. কোন আর্টিকেলে district judges are appointed by the governor, mention in which article? Mention in article number 233, article of Indian Constitution. Then another important information is that we know that district judges are appointed by the governor but not by his own way, অর্থাৎ গভর্নরের নিজের ইচ্ছা মতন যে কোনো কাউকে সেক্ষেত্রে তিনি জেলা আদালতের বিচারপতি হিসেবে তিনি নিয়োগ করতে পারবেন না। সেক্ষেত্রে তাকে রাজ্যের যে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি এবং হাইকোর্টের সাথে তাকে কী করতে হবে? কনসালটেশন করতে হবে। উইদাউট কনসালটেশন তিনি কাউকে নিয়োগ করতে পারবে না। ঠিক, কনসালটেশনের পরেই তিনি কাউকে নিয়োগ দিতে পারবেন ফর দ্য পজিশন অফ জেলা আদালতের বিচারপতি। আই থিঙ্ক দুইটা ইনফরমেশন ক্লিয়ার হলো। ফার্স্ট ইনফরমেশন আর্টিকেল, কত নম্বর আর্টিকেলে এই জিনিসটা লেখা আছে। দ্বিতীয় জিনিসটা হলো এই যে গভর্নর যে পাওয়ারটা ভোগ করছে যে অ্যাপয়েন্টমেন্টের, সেটা কি বাই হিজ ওন সেলফ? নো, it is based on the consultation with the high court and chief justice of the high court. সো এই গেল দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা নেক্সট এবার হাইকোর্টে এটা জিজ্ঞেস করেছে, নেক্সট বার হয়তো বা আর্টিকেলটা জিজ্ঞেস করে নিতে পারে, হয়তো এই কনসালটেশন অ্যাসপেক্টটা আপনাদের থেকে জিজ্ঞেস করে নিতে পারে। আরেক দুইটা জিনিস যেহেতু আমি বলেছি হাইকোর্ট সম্পর্কে, আরেক দুইটা জিনিস আপনারা জেনে রাখুন। বর্তমানে আমাদের বর্তমানে ইন্ডিয়াতে কয়টা হাইকোর্ট আছে? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। হাইকোর্ট, দেখুন রিলেটিভ ইনফরমেশনগুলো আপনারা ভালোভাবে লিখে রাখুন। যে কোয়েশ্চেন লিখে আনসারটা লিখে আনসার পাশে অনেকগুলো ইনফরমেশন আপনি লিখে রাখলেন। পরীক্ষার আগে জিনিস, যখন পরীক্ষার বিফোর 1 মান্থ, হ্যাঁ, তখন এই জিনিসগুলো আপনি ভালো করে রিভিশন দিবেন, আর এটাই আপনাকে অনেকটাই হেল্প করবে। সো হাইকোর্ট কয়টা আছে ভারতে বর্তমানে? 25টা হাইকোর্ট আছে বর্তমানে ভারতে। ঠিক, এবার আপনারা বলতে পারেন যে ভাই ইন্ডিয়াতে ওভারঅল 28 স্টেটস আছে, উই নো দ্যাট, ইউনিয়ন টেরিটরি আছে, বাট স্টিল কেন 25টা হাইকোর্ট? আমরা তো জানি স্টেট লেভেলে প্রত্যেকটা স্টেটে হাইকোর্ট থাকা দরকার, বাঞ্ছনীয়, ম্যান্ডেটারি। তাহলে কেন? রিজন ইজ দ্যাট যে আমাদের কনস্টিটিউশন এমন একটা প্রোভেনশন আছে, এমন একটা সিস্টেম আছে যেখানে বলা হয়েছে দুইটা রাজ্যের জন্য সেম হাইকোর্টও হতে পারে। বুঝাতে পারলাম? তাও বলছি কোন সময় এই সিস্টেমটা অ্যাডপ্ট করা হয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন এলো, তারপরের থেকে এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করা হলো, আফটার 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক, 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে বলা হয়েছে যে একটি হাইকোর্ট দুইটি বা এক বা একের অধিক স্টেটের জন্য হতে পারে। বুঝাতে পারলাম আমরা জিনিসটা? আরও একটা জিনিস ইনফরমেশন লিখে রাখুন, এই জিনিসটা আসলে বুঝলে তারপরে আবার ক্ল্যারিফাই করছি
বর্তমানে আমাদের ইন্ডিয়াতে 25 হাইকোর্টস আছে ওভারঅল, বিকজ বাট উই নো দ্যাট ইন্ডিয়া ইজ ওয়ান কাইন্ড অফ কান্ট্রি যেখানে আমরা জানি যে লাইক 28 স্টেটস আছে, তাহলে কেন 25 হাইকোর্ট? রিজন ইজ দ্যাট যে 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো, 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে বলা হয়েছে একটা হাইকোর্ট দুইটা স্টেটের জন্য হতে পারে, ঠিক? আমি ইয়ারটা লিখে দিচ্ছি, যে 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে এলো, ঠিক? আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারলেন। আরেকটা ইনফরমেশন আপনারা লিখে রাখুন যে ত্রিপুরা হাইকোর্ট কবে স্টাবলিশড হয়েছে, কারণ আমাদের ত্রিপুরা কিন্তু একটা সময় গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে ছিল, আমাদের ত্রিপুরা হাইকোর্ট স্টাবলিশড হয়েছে 2013। জিনিসগুলো একটু মনে রাখবেন, ঠিক? ত্রিপুরা হাইকোর্ট কবে স্টাবলিশড হয়েছে? 2013 আমাদের ত্রিপুরা হাইকোর্ট স্টাবলিশড হয়েছে, অ্যান্ড বিফোর দ্যাট ইট ওয়াজ দ্য পার্ট অফ গুয়াহাটি হাইকোর্ট। ওকে, আশা করি আমি কোশ্চেনটা বুঝাতে পারলাম আপনাদেরকে। এবার দেখুন আমরা কোশ্চেন নাম্বার 47-এর দিকে আমরা মুভ করছি। কোশ্চেন নাম্বার 47 কি বলছে আগে আমাদের এটা একটু ভালোভাবে বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 47 বলছে দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি হোল্ড অফিস ফর এ টার্ম অফ, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যে ইউপিএসসি করে একটা বডি আছে, এই বডির যে সদস্যরা আছে তারা কত বছরের জন্য তাদের কার্যকালে, সিম্পলি তাদের কার্যকালের মেয়াদ কত? আমি যদি বলি এক্ষেত্রে রাইট অ্যান্সারের কথা, তাহলে সিম্পলি আমি বলবো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি। ইট ইজ ভেরি মাচ ইজি। তাহলে আপনারা আবার কী কী জিনিসগুলো লিখবেন? ইউপিএসসি আমার যতটুকু মনে পড়ে আগে একটি কোয়েশ্চেনের মধ্যে ইউপিএসসি সম্পর্কে অলরেডি আমি বিস্তারিত আলোচনা করেছি। এবার দেখুন যে আমাদের যে মেম্বার্স অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য মেম্বার্স অফ ইউপিএসসি, তাদের মেয়াদ কত? 6 ইয়ার। আনাদার ওয়ান ইজ, আরেকটা জিনিস লিখে রাখুন, 65 ইয়ার, যেটা আগে হয়। ওকে, কেউ যদি সে অফিসে অ্যাজ এ মেম্বার অফ দ্য ইউপিএসসি যদি ফার্স্ট 6 ইয়ার ফুলফিল করে নেয় তাহলে তাকে পদ থেকে সরে যেতে হবে। বাট কেউ ধরো এই 6 ইয়ার কমপ্লিট করার আগে তার 65 ইয়ার হয়ে গেছে, এজ হয়ে গেছে, দ্যাট মিনস তাকে ওই পদটা থেকে সরে যেতে হবে। তাহলে ম্যাক্স টু 65 ইয়ার, আর ওয়ান্সে সে একবারে 6 বছর পর্যন্ত সর্বোচ্চ সে তার এই পজিশনে থাকতে পারবে, ঠিক? আরও একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখুন, তারা কোনো সময় একবার টার্ম শেষ করার পরে পুনরায় নির্বাচিত হতে পারে না। এই যে ইউপিএসসির চেয়ারম্যান মেম্বার আছে তারা একবার ওয়ান টাইম হতে পারবে, শুধু তারা ওয়ান টাইম। ওকে, রিঅ্যাপয়েন্টমেন্ট হবে না তাদের সাথে, শুধু ওয়ান টাইম তারা অ্যাজ এ ওয়ান টাইম। ওকে, দেয়ার হ্যাভ নো এনি রিঅ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ফর দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি। ডাইরেক্টলি এক্সামে কোয়েশ্চেন আসতে পারে অপশন ওয়াইজে যে ইউপিএসসি চেয়ারম্যান অ্যান্ড মেম্বার দে আর এলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট। সো the option will be the wrong because they are not further eligible for reappointment. I think it's clear for everyone. So now we are try to capture some relative information regarding the UPSC. Okay, so UPSC it was established, this organization was established, আমি earlier একটা কোয়েশ্চেনের মধ্যে এটা খুব ডিটেলসে আলোচনা করেছি। গভর্নমেন্ট অফ যে ইউপিএসসির প্রথম চেয়ারম্যান কে ছিল এবং কত সালে এটা তৈরি হয়েছে। সো ইউপিএসসি তৈরি হয়েছে 1926। দ্য ফার্স্ট ইনফরমেশন ইজ দ্যাট। দেন আনাদার ইনফরমেশন ইজ দ্যাট এই যে ইউপিএসসি যে বডিটা, এই যে বডিটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এতে মেম্বার কতজন হতে পারবে? দিস ইজ দ্য আনাদার ইনফরমেশন, লাইক মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো এখানে কোনো কতজন মেম্বার হতে পারবে এটার কোনো ফিক্সড নেই, বাট একটা রেঞ্জ বলা হয়েছে যে 9 to 11 মেম্বার হতে পারবে। মেম্বার হতে পারবে, ঠিক? 9 to 11 মনে রাখবেন। কয়টা ইনফরমেশন আমরা দেখলাম? তিনটা ইনফরমেশন আমরা দেখে নিলাম। দেন আরেকটা জিনিস লিখুন যে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ওয়ান্টেড
ইনফরমেশন, দ্যাট ইজ দ্য আর্টিকেল অফ ইউপিএসসি। ইউপিএসসি কত নাম্বার আর্টিকেলে, কোন আর্টিকেলে সেটা লেখা আছে। ইউপিএসসি সম্পর্কে লেখা আছে আমাদের আর্টিকেলের, কনস্টিটিউশনের 315 থেকে 328। আশা করি বুঝতে পারলাম আমরা যে অ্যাকচুয়ালি এই আর্টিকেলের মধ্যে আমাদের ইউপিএসসি সম্পর্কে মেনশন করা আছে। সো এই গেল আপনাদের এই ইনফরমেশনগুলি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা লিখে রাখবেন। অ্যাজ ওয়েল এজ আমরা জানি স্টেট পাবলিক সার্ভিস কমিশনও হয়, প্রত্যেকটা স্টেটে বা জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনও করা হয়, সেটা একটা আছে। আর অ্যাকচুয়ালি ইউপিএসসিকে কী বলা হয়, ইউপিএসসিকে বলা হয় ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম। ওকে, আসতে পারে যে কাকে ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম বলা হয়। ওয়াচ ডগ আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে দেবেন, ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম। ওকে, আসলে আমার কলমটা ভালোভাবে কাজ করছে না, তো দ্যাটস দ্য রিজন যে একটু লেখার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তাহলে কাকে ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম বলা হয়? ইউপিএসসিকে বলা হয়। কত আর্টিকেলে আছে এটা, কবে প্রতিষ্ঠিত হয়েছে, দিস ইজ দ্য ইনফরমেশন। কতজন মেম্বার হয়? 9 to 11 মেম্বার হয়। ইয়ার কত? 65, এবং ম্যাক্স টু ম্যাক্স কত হতে পারে? 65 ইয়ার। সো আই থিঙ্ক দিস কাইন্ড অফ ইনফরমেশন ইজ এনাফ ফর দিস কোয়েশ্চেন নাম্বার 47. Okay, and for this question number 47, answer is C number, option 6 here. Okay, I think each and every information is very much important. যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা অ্যাটলিস্ট এই জিনিসগুলোকে একটু ভালো করে নোট ডাউন করে নেবেন। সো আমরা এবার মুভ করছি কোয়েশ্চেন নাম্বার 48-এর দিকে। আমরা দেখি 48 নাম্বার কোয়েশ্চেন কি বলছে। দ্য 10th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ, ভারতের সংবিধানের 10ম তপশিলি আলোচ্য বিষয় হলো কি? আলোচ্য বিষয়, দেখুন, ইট ইজ ভেরি মাচ ট্রিকি কোয়েশ্চেন অ্যান্ড ইট ইজ ভেরি মাচ one kind of smart question. Reason is that the option number defection, state list, political rights and none of the above. So এখান ক্ষেত্রে আনসার কোনটা হবে? অনেক সময় আমরা তাড়াহুড়ো করে আমরা আনসার কিন্তু এটাকে ক্লিক করব, রাইট, বাট আনসার ইজ নট দ্য রাইট আনসার। কী হবে এখানে? নন অফ দ্য অ্যাবাভ। কেন নন অফ দ্য অ্যাবাভ রাইট আনসার হবে আমি দাগিয়ে দিচ্ছি। এবার আনসার কী হবে? নন অফ দ্য অ্যাবাভ। ওকে, নন অফ দ্য অ্যাবাভ। কেন নন অফ দ্য অ্যাবাভ হবে জাস্ট আমি আপনাদের বলবো নন অফ দ্য অ্যাবাভ। কেন নন অফ দ্য অ্যাবাভ হবে এই জিনিসটা আমাদের একটু ভালোভাবে বোঝার দরকার। ওকে, নন অফ দ্য অ্যাবাভ। রিজন ইজ দ্যাট ইট ইজ নট এ ডিফেকশন, it is an anti-defection. It's not a dal tag, okay? It's anti. Before the defection, there are anti-defection law, okay? So there are no any option like that, anti-defection. So answer will be the option number D, none of the above. Okay, fine. Now we need to understand the basic few concept of schedule, okay? Schedule সম্পর্কে আমরা একটু ভালোভাবে রিভিশন করে নিই। এই যে শিডিউল, আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছে, অরিজিনাল কনস্টিটিউশনে টোটাল 395 আর্টিকেল ছিল। ফাইন, শিডিউল লিখছি, 8 শিডিউল ছিল। and 22 পার্ট ছিল, লিখে রাখবেন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। 22 পার্ট ছিল অরিজিনাল কনস্টিটিউশনে, যে সময় আমাদের কনস্টিটিউশন লাগু হয়েছে বা এফেক্টে এসেছে, ঠিক ওই সময়টার মধ্যে অরিজিনাল কনস্টিটিউশনে 395 আর্টিকেল, 8 শিডিউল অ্যান্ড পার্টস 25 পার্টস। নাও অ্যাট প্রেজেন্ট এখন আপনাদের কয়টা আছে? কারেন্টলি, ওকে, কারেন্ট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল আছে
অ্যাকচুয়ালি কিছু কিছু বইয়েতে এটা 448 পাবেন, বা কিছু ইনফরমেশনে বইতে তোমরা পাবেন নেই, আবার কিছু কিছু জায়গাতে আপনি 470ও পাবেন। সো ইউ ক্যান কনসিডার ইট, ওকে। এতটা আর্টিকেল প্লাস বলতে পারেন, প্লাস। দেন আজকে আমাদের কাছে কয়টা শিডিউল আছে? আজকে আমাদের কাছে 12 শিডিউল আছে। পার্ট কয়টা আছে আমাদের আজকে? আজকে আমাদের 25 পার্টস আছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম অ্যাট প্রেজেন্ট টাইম। সো দেখুন, আমরা আজকে শুধুমাত্র শিডিউল নিয়ে আলোচনা করব, ঠিক। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অরিজিনালি 8টা শিডিউল ছিল, ঠিক। 8টা শিডিউলের পরে আমাদের কনস্টিটিউশনে পরবর্তী সময়ে আরও শিডিউলগুলো যুক্ত হয়। তাহলে আমাদের একটু বুঝতে হবে যে পরবর্তীতে যে 4টা শিডিউল যুক্ত, অরিজিনাল 8টা ছিল, বর্তমানে 12টা আছে, মেন 4টা অ্যাডেড হয়েছে। এই 4টা শিডিউল আসলে কি কি আমাদের এটাকে একটু ভালোভাবে পড়তে হবে। যেহেতু শিডিউল এখানে এসেছে, আমরা একটা রিভিশন করি যে 4টা লেটার টাইমে হয়েছে। সো ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে আমাদের ফার্স্ট 9th শিডিউলকে অ্যাড করা হয়েছে। 9 শিডিউল কিসের কথা বলে? 9 শিডিউল বলে ল্যান্ড রিফর্ম, ওকে। লিখে রাখুন, 9 শিডিউল কিসের সম্পর্কে বলে? ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্মের কথা বলে, ঠিক আছে, ল্যান্ড রিফর্ম, ওকে। ল্যান্ড রিফর্মের কথা বলে 9 শিডিউল, ফাইন। এবার 10 শিডিউল আসুন, যে 10 শিডিউল অ্যাকচুয়ালি কিসের কথা বলে। 10 শিডিউল অ্যাডেড করা হয়, আমি অ্যামেন্ডমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যামেন্ডমেন্টে আপনার কি অ্যাড করা হলো? ল্যান্ড রিফর্ম, যেটাকে আমরা 9 শিডিউল বলছি। দেন তারপরে যদি আমরা দেখি 10 শিডিউল অ্যাডেড করা হয় 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 52, ওকে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে 1985-এ কী করা হয়? 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে 1985-এ আমাদের 10th শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়। আর এটা কিসের? এটা এখানে লেখা আছে, আমি লিখছি না, এটা শুধু সামনে দিয়ে আপনি কী লিখবেন? অ্যান্টি ডিফেকশন ল, ওকে। সো অ্যান্টি ডিফেকশন ল আমাদের কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছে 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে। ইয়ার হলো 1985। ইয়ার মনে রাখবেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কত নাম্বার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল সেটা মনে রাখবেন। তারপর আমরা যদি দেখি 11 নাম্বার যে শিডিউল আছে, এটা কবে অ্যাডেড করা হয়েছে? 11 নাম্বার শিডিউল অ্যাকচুয়ালি ছিল এই যে আমাদের 72 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ 74, ওকে। সো এই যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল, অ্যামেন্ডমেন্টগুলো কবে হয়েছিল? 1992-তে হয়েছিল, ঠিক। 1992-তে হয়েছিল, ঠিক। 1992-তে এই অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল, ঠিক। এই অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে দিয়ে 11 নাম্বার শিডিউলে এটাকে অ্যাড করা হয়, যেটাকে আমরা কি বলছি? রুরাল সেলফ গভর্নমেন্ট, যেখানে 3-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার জন্য? এটা ছিল রুরাল, ওকে। আর এটা কার জন্য? এটা হলো আরবান রুরাল সেলফ গভর্নমেন্ট, ওকে। আরবান রুরাল সেলফ গভর্নমেন্ট, ওকে। আরবান রুরাল সেলফ গভর্নমেন্ট, এটাকে অ্যাডপ্ট করা হয়েছে, ঠিক। এই 2-3টে জিনিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা পড়লাম যে ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ল্যান্ড রিফর্ম অর্থাৎ 9 শিডিউলকে অ্যাডপ্ট করা হয়েছে, এবং 10 শিডিউলকে অ্যাডপ্ট করা হয়েছে 1985-এ 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে। দেন 11th শিডিউলকে অ্যাডেড করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট নাম্বার আপনার 73, অ্যান্ড 12 শিডিউলকে অ্যাডেড করা হয়েছে 74 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অ্যাকচুয়ালি এখানে কি বলছে?
এখানে আপনার রুরাল অর্থাৎ গ্রামীণ স্বায়ত্তশাসনের কথা বলছে, এখানে আরবান শহরি স্বায়ত্তশাসনের কথা বলা হচ্ছে। ঠিক এখানে যেরকম তিনটা স্তরের কথা বলেছে, থ্রি স্টেপস অফ রুরাল সেলফ গভর্নমেন্ট, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এখানেও সেরকম তিনটা টাইপের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? নগর পঞ্চায়েত, then municipal council, then municipal corporation. So this is the ultimate information regarding the question number 48. Okay, I think we have explained it in a very detailed way. So now we will move towards the question number 49. Okay, so 49 number question exactly mentioned that which of the following is not provided in the constitution of India. ওকে, অর্থাৎ নিচের কোন সংস্থাটি সংবিধানে লিপিবদ্ধ নয়? আমরা যদি দেখি ফাইন্যান্স কমিশন আমাদের আর্টিকেল নাম্বার এততে ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে, ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে এবং 5 বছর আফটার ইচ 5 year president form the finance commission. ওকে, ফাইন্যান্স কমিশন সিম্পলি লিখে দিচ্ছি ফাইন্যান্স কমিশন। তাহলে এটা তো কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশনে প্রোভাইড করা আছে আর্টিকেল নাম্বার 280, তাহলে এটা আনসার হবে না। পাবলিক সার্ভিস কমিশন আমরা একটু আগে দেখে আসলাম, যেটা আমাদের কনস্টিটিউশনে মেনশন করা আছে আর্টিকেল নাম্বার 315 থেকে 323। তাহলে এখানে কোনটা মেনশন নেই? আনসার তাহলে কি হবে? আনসার হবে এই কোশ্চেনের ক্ষেত্রে অপশন নাম্বার এ, অর্থাৎ ক্যাবিনেট আমাদের কনস্টিটিউশনের কোথাও তেমনভাবে মেনশন নেই। এই যে ক্যাবিনেট মেনশন নেই, তাহলে কিভাবে এটা আসে? আমরা তো বলি যে ক্যাবিনেট মিনিস্টার। সো অ্যাকচুয়ালি এটা কিভাবে হয়েছে? পার্লামেন্টারি সিস্টেম যে আমাদের আছে, এই পার্লামেন্টারি সিস্টেমে যে আমাদের বাই প্র্যাকটিস আন্ডার পার্লামেন্টারি সিস্টেম উইথ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, এই যে আমরা এই ওয়ার্ডটাকে আমরা বাই প্র্যাকটিস আমরা অ্যাডপ্ট করি, বাই প্র্যাকটিস। ওকে, এটা আমাদের কোথাও আমাদের মেনশন করা নেই, সেটা আমরা যে পার্লামেন্টারি সিস্টেমে আমরা ইউজ করি বাই প্র্যাকটিস। ওকে, সো আপনারা আশা করি বুঝতে পারলেন যে কোশ্চেনটা এখানে তেমন কোনো এক্সপ্লেনেশন জিনিস নেই। যে আমাদের যদি আর্টিকেল নাম্বার আপনারা যদি দেখেন 74, 75 যদি আপনারা একটু যদি পড়েন, আপনারা দেখবেন এই ক্যাবিনেট মিনিস্ট্রি ফর্ম করার কথা বলা হয়েছে, বা আর্টিকেলে নয়, এটা একটা বাই প্র্যাকটিস পার্লামেন্টারি সিস্টেম, এটা বাই প্র্যাকটিস এটাকে আমরা ইউজ করি এই যে ক্যাবিনেট সিস্টেমটাকে। সো নাও উইল মুভ টুয়ার্ড দ্য কোশ্চেন নাম্বার 50। সো 50 নাম্বার কোশ্চেন কী বলছে? 50 নাম্বার কোশ্চেন আমরা এবার দেখে নেব যে কী বলছে। দেখুন 50 নাম্বার কোশ্চেন কী বলছে। দিস আনাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা যদি একটু ভালোভাবে যদি বুঝি, আশা করি দেখা যাচ্ছে পুরো স্ক্রিনে। দেখুন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য রাইট টু প্রপার্টি অ্যাট প্রেজেন্ট। এই যে রাইট টু প্রপার্টি, এটার উপর ভালো করে ফোকাস করুন। রাইট টু প্রপার্টি, ইট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল রাইট। এটা একটা সময় কী ছিল? ফান্ডামেন্টাল রাইট ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকে আমাদের কয়টা ফান্ডামেন্টাল রাইটস আছে? আমরা জানি আজকে আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট আছে, am I right? বাট অরিজিনালি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। আর্টিকেল নাম্বার 31-এ যে ফান্ডামেন্টাল রাইটটার কথা মেনশন করা হয়েছে সেটা হলো রাইট টু, আমি লিখে দিচ্ছি টেনে, রাইট টু প্রপার্টি। কী বোঝাতে পারলাম? যে অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে, যে সময় আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে, তখন 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল আমাদের। কয়টা ছিল? 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। ঠিক অ্যাট প্রেজেন্ট আমাদের কয়টা আছে? প্রেজেন্ট আমাদের 6টা। উই হ্যাভ 6 ফান্ডামেন্টাল রাইট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। দ্যাট মিনস one kind of abolished or cancelled. অবভিয়াসলি একটা কী করা হয়েছে? বাতিল করা হয়েছে। বাতিল কাকে করা হয়েছে? রাইট টু প্রপার্টিকে বাতিল করা হয়েছিল। আর রাইট টু প্রপার্টি কত নম্বর আর্টিকেলে ছিল পার্লামেন্টের? আর্টিকেল নাম্বার 31। ওকে, আর্টিকেল নাম্বার 31 এটা ছিল, আর্টিকেল নাম্বার 31। ওকে,
ছিল, এখন নেই। ইট ওয়াজ দ্য পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ইট ওয়াজ মেনশন ইন দ্য আর্টিকেল 31। ফাইন। দেন এই যে আর্টিকেল নাম্বার 31 অর রাইট টু প্রপার্টি, এটাকে কবে ক্যান্সেল করা হলো? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখুন, আমি বারবার বলি, যখন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো জিনিসকে অ্যাডপ্ট করতে হবে বা কোনো জিনিসকে বাদ দিতে হবে, সো দ্যাট টাইম amendment process is mandatory. Without amendment we cannot change anything of the Indian constitution. So same ওয়েতে যখন আমরা ফান্ডামেন্টাল ডিউটির থেকে ফান্ডামেন্টাল রাইট থেকে রাইট টু প্রপার্টিটাকে বাদ দিলাম, তখন আমরা কততম সংবিধান সংশোধনের মধ্যে দিলাম? 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ফাইন। ইয়ারটা লিখে রাখুন 1978। That was the year of 44th Constitution Amendment Act. Okay, 44 Constitution Amendment Act. যদি আমি আগে ভুল বলে থাকি আপনারা ভালো করে দেখে নিন। 44 Constitution Amendment Act, year 1978. Through this 44 Constitution Amendment Act, right to property was cancelled from the fundamental right. Okay, একটুকু আপনি আপনারা সবাই বুঝতে পারলেন, আশা করি আপনারা বুঝতে পারলেন এই জিনিসটা। কিন্তু এখানে কোশ্চেন কিন্তু এটা নয়, আমি কোশ্চেন আনসার দেওয়ার আগে অনেক জিনিস অলরেডি আলোচনা করে নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি আনসার কি, আনসার হলো কোশ্চেনটা কি, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য রাইট টু প্রপার্টি অ্যাট প্রেজেন্ট বলেছে, আগে বলেনি। প্রেজেন্ট আমাদের আজকে এই যে রাইট টু প্রপার্টি ইজ এ লিগ্যাল রাইট, প্রথম এটা আজকে এটা বুঝতে হবে, এটা আসলে এখন বর্তমানের স্ট্যাটাস কি, বর্তমানে এই রাইটটার স্ট্যাটাস হলো লিগেল রাইট। ওকে, লিগেল রাইট আন্ডার আর্টিকেল নাম্বার 300A। ওকে ফাইন, দিস ইজ দ্য আলটিমেট ইনফরমেশন। আশা করি বুঝাতে পারলাম। নাও ইটস আন্ডার দ্য লিগেল রাইট। এখন এটা আসতে পারে নেক্সট বার যে অ্যাকচুয়ালি এই আর্টিকেলটার এখন বর্তমানে স্ট্যাটাসটা আসলে কি, স্ট্যাটাস কি বর্তমানে এটার? লিগেল রাইট। ওকে, লিগেল রাইট। ফাইন। দেখুন, আজকে আমরা আর শুধুমাত্র আরেকটা কোয়েশ্চেন করব, তারপরে আমরা আজকের এই সেশনটাকে শেষ করব। আজকে আরেকটা কোয়েশ্চেন আমরা যদি দেখি, কোয়েশ্চেন নাম্বার 51। ওকে, কোয়েশ্চেন নাম্বার 51 কি বলছে? দ্য ফাইন্যান্স কমিশন ইজ, একটু আগে আমি বলেছি ফাইন্যান্স কমিশনের কথা, ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউট বাই দ্য প্রেসিডেন্ট আফটার 5 years। ওকে, fine and simple information, the finance commission it was formed after each 5 years, or it was made by the কে তৈরি করে ফাইন্যান্স কমিশনকে আমাদের দেশের যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট প্রত্যেক 5 বছর অন্তর ফাইন্যান্স কমিশনকে ফর্ম করা হয়। ঠিক, এবার আমাদের ফাইন্যান্স কমিশন সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে যে ফাইন্যান্স কমিশন যা আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এই ফাইন্যান্স কমিশন ফার্স্ট কবে ফরমেশন করা হয়েছে? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য এক্সাম কনটেক্সট। ফার্স্ট টাইম ফাইন্যান্স কমিশন কবে তৈরি করা হয়েছে? ফার্স্ট টাইম ফাইন্যান্স কমিশন তৈরি করা হয়েছে 1951। নেক্সটবার এই কোয়েশ্চেনটা আসতে পারে। ওকে, অ্যান্ড ইট ওয়াজ ফর্ম বাই দ্য প্রেসিডেন্ট। আপনারা এটা মনে রাখবেন, ইট ওয়াজ ফর্ম বাই দ্য প্রেসিডেন্ট। ওকে, or it is formed by the president till. Okay, so first finance commission it was formed in the year of 1951. Okay, then who was the first finance commissioner? Another important, first finance commissioner একদম ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা বারবার বিভিন্ন এক্সামে আসে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সামের পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট যে ফাইন্যান্স কমিশনার ছিল তার নাম হলো কেসি নিয়োগী। ওকে, কেসি আমি লিখে দিচ্ছি, নিয়োগী, NEOGY। ওকে, হি ওয়াজ দ্য কেসির ফুল ফর্ম আমার মেবি কেশব চন্দ্র নিয়োগী। ওকে, কেশব চন্দ্র। ওকে, so he was the first finance commissioner of India. I think it's clear for everyone. আমরা দেখে নিলাম। এবার দেখুন যে এখনো পর্যন্ত আমাদের দেশে এখন যে ফাইন্যান্স কমিশনটার টাইম পিরিয়ড চলছে সেটা হলো 15 ফাইন্যান্স কমিশন। ওকে, এখন যেটা চলছে এটা হলো 15th ফাইন্যান্স
ফাইন্যান্স কমিশন। ওকে ফাইন, 15 ফাইন্যান্স কমিশন এখন যেটা চলছে, এটা অ্যাকচুয়ালি করোনার সময়ের জন্য বা করোনার জন্য এটা অলরেডি কি অবধি চলবে, ঠিক আমি যতটুক জানা আছে এটা আপনার 2020 থেকে 26 পর্যন্ত এটা কন্টিনিউ হবে, ঠিক 26 পর্যন্ত এটা কন্টিনিউ হবে। ফাইন, এবার এই যে 15 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানকে, দিস ইজ দ্য আনাদার ইম্পর্টেন্ট কমিশন, এন কে সিং। ওকে, এন কে সিং is the chairman of 15 finance committee, chairman. N K Singh. Okay, so N K Singh, I think এটা ক্লিয়ার হলো আপনাদের ইনফরমেশন। ফার্স্ট, আফটার ইচ 5 year প্রেসিডেন্ট ফর্ম দ্য ফাইন্যান্স কমিশন। ওকে, ফার্স্ট ফাইন্যান্স কমিশন কবে তৈরি হলো? 1951-এ। 1951-এ ফার্স্ট ফাইন্যান্স কমিশন তৈরি হলো। আর ফার্স্ট ফাইন্যান্স কমিশনের যে চেয়ারম্যান ছিল কেশবচন্দ্র, হ্যাঁ, কেশবচন্দ্র নিয়োগী। হি ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশন। ওকে ফাইন, এখন বর্তমানে কত নম্বর ফাইন্যান্স কমিশন চলছে? এখন বর্তমানে 15 ফাইন্যান্স কমিশন, 15 নম্বর ফাইন্যান্স কমিশন চলছে। তার টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি ডিউ টু করোনা অ্যাকচুয়ালি 5 বছর হয়, কিন্তু করোনার পিরিয়ডের জন্য এটা 26 অবধি চলবে, কারণ মিডিলে একটা সময় 26 অবধি চলবে, ঠিক। আর এই যে 15 ফাইন্যান্স কমিশনের যে চেয়ারম্যান, তার নাম কি? তার নাম হলো আপনার এন কে সিং। ওকে, এন কে সিং ইজ দ্য এন কে সিং ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফাইন্যান্স কমিশন, কারেন্ট ফাইন্যান্স কমিশন, ঠিক। এবার ফাইন্যান্স কমিশন অ্যাকচুয়ালি কী করে? ফাইন্যান্স কমিশন সাজেস্ট করে যে স্টেট এবং সেন্ট্রালের মধ্যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কতটুকু করা দরকার, কত পার্সেন্ট স্টেটের কাছে যাবে, কত পার্সেন্ট সেন্ট্রালের কাছে থাকবে, এই কাইন্ডের জিনিসগুলোই আপনার ফাইন্যান্স কমিশন ডিসাইড করে। সো আজকেও আমরা প্রায় 10টি কোয়েশ্চেন করলাম, 51 পর্যন্ত আমরা আজকে এলাম। নেক্সট দিন আমরা 52 থেকে শুরু করবো। তো যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা এই সিরিজটা কন্টিনিউ করবেন, অ্যাকচুয়ালি এটা আপনাদের অনেকটা হেল্প করবে যদি আপনারা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকুন। সো আবারও সবাইকে ধন্যবাদ, নমস্কার। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে, নমস্কার।